ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়ে 20 জন ছাত্রছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে মানুষ কিন্তু সত্যি অস্থির হয়ে উঠেছিল। তারা কিন্তু চাইছিল ধর্মেন্দ্র প্রধান তো পদত্যাগ করুন, একই সাথে কেন্দ্রীয় সরকার একের পর এক উদ্যোগ নিয়ে একটা শিক্ষা সংস্কারের হাত দিক। ফলে চাপ তো একটা জাতীয় স্তরে ছিলই, গণ আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছিল এবং সেই কনটেক্সটেই নরেন্দ্র মোদী নিজে টুইট করেছিলেন প্রথমে, তারপরে নিজে ভিডিও বার্তা দিয়েছিলেন, ইনস্ট্যান্টে ভিডিও বার্তা দিয়েছিলেন, যেটা প্রায় 30 কোটির উপরে লোক দেখেছেন, যেটা পৃথিবীর ইতিহাসের একটা রেকর্ড বলা যায়। এবং একই সাথে তোমায় যদি বলি, তার মন্ত্রিসভার 2 জন সদস্যকে, তার মধ্যে জেপি নাড্ডা ছিলেন, জিতেন্দ্র সিং ছিলেন, তাদেরকেও কিন্তু লাগিয়ে রেখেছিলেন প্রতিনিয়ত আলোচনার জন্য প্রথম দিন থেকে, মানে আন্দোলনের অনেকটা পরে অবশ্য সেটা বলতে হবে। এবং একই সাথে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দ্রুততার সাথে বিচার করা হবে এবং 3 মাসের মধ্যে যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করবেন, অর্থাৎ প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে যারা যুক্ত তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি একটি কঠিন আইন আনবেন, কঠোর আইন, যে আইন সোমবার পেশ করার কথা। এই আইনে 10 বছরের শাস্তি, 10 বছর জেল প্রশ্ন ফাঁসের অভিযুক্ত হলে, এবং 10 কোটি টাকার জরিমানা। এইবার যে প্রশ্নটা আসছে, দ্বিতীয় যে যেমন সর্বভারতীয় স্তরে গণ আন্দোলন যে আকার নিয়েছিল সেটার যেমন চাপ ছিল, মোহন ভগবত সেই চাপ দেখে বলতে বাধ্য হয়েছিলেন যে জেনজির সাথে আলোচনা করা দরকার, তাদের মন বোঝা উচিত, তাদের আলোচনার প্রকরণ আলাদা, সেই অনুযায়ী সরকার সেই অনুযায়ী রেসপন্স করা উচিত। এটা কিন্তু নরেন্দ্র মোদীর দিকেই আঙ্গুল অ্যাকচুয়ালি, যে তুমি এতদিন কেন ইয়ং জেনারেশনের সাথে কথা বলোনি, জেনজির সাথে কথা বলোনি, সেই দিকে কিন্তু একটা ইঙ্গিত উনি করেছিলেন মোহন ভগবত। তুমি জানো এই দেশ আর কার্যত RSS চালায়, রাষ্ট্রীয় সেবক সংঘ চালায়। তার প্রধান যখন একটা মন্তব্য করেন যে জেনজির সাথে আরও সহানুভূতির সাথে আলোচনা করা দরকার, এটা কিন্তু সরাসরি সরকারের ইনসেনসিটিভিটি বা অসহনীয়তা বা অ্যাকাউন্টেবিলিটির অভাবটা কিন্তু প্রকাশ করে। নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন যে বার্তা কি দিতে চেয়েছেন সংঘ, ফলে সেই বার্তা অনুসারে তিনি কিন্তু তার সহকর্মীকে বলেছেন পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আমি জানতে চাইবো, সাথে এটা আরেকটা বড় কারণ, সেটা হলো যে নরেন্দ্র মোদী নিজে প্রমিস করেছেন একটা কঠিন আইন আনবেন, এবং আইনটা তোমাকে এইমাত্র বললাম যে আইনে প্রভিশন আছে যে 10 বছর জেল এবং 10 কোটি টাকা জরিমানা হতে পারে, এবং সেটা সোমবারে আনবেন। এবার বিরোধীরা এই প্রথম একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়েছে, যারা পরিষ্কার একটা অবস্থান নিয়ে বলছেন যে আমরা তখনই সংসদ চলতে দেব যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। তাহলে সোমবার যখন বিল পাস হবে, যদি বিরোধীরা না থাকেন, তাহলে বিরোধী শূন্য অবস্থায় সংসদ যদি চলে, সেটা কিন্তু সারা পৃথিবীর কাছে একটা অগণতান্ত্রিক চেহারা দেখা দিবে। ফলে সেটা নরেন্দ্র মোদীর মুখ পুড়ত। ফলে নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন যে বিরোধীদের দাবিও জোরালো হচ্ছে যে কোনো মূল্যে কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে হবে, তাহলেই তারা সংসদে যাবেন। তাহলে সংসদ অচল করে বা সংসদে যদি তারা না আসেন, সেই অবস্থায় যদি ফাঁকা সংসদ, বিরোধী শূন্য অবস্থায় সংসদে যদি কোনো বিল পাস হয়, সেটা সারা পৃথিবীর কাছে একটা খারাপ বার্তা যাবে যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে নরেন্দ্র মোদী চালাচ্ছেন। ফলে এই সমস্ত কিছুর একটা প্রভাব কিন্তু স্পষ্ট ধরা পড়েছে, যার ফলে তিনি ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে পরামর্শ দিয়েছেন এবং সেই অনুযায়ী পরামর্শ নিয়েছেন। দেখো, এটা নতুন কোনো নরেন্দ্র মোদী তার অরিজিনাল পজিশন থেকে সরে আসলেন তার শুধু নয়। তোমার মনে থাকতে পারে যে দিল্লিতে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলন 1 বছর ধরে চলেছিল। দিনের পর দিন কৃষক আন্দোলনে তারা কিছুতেই মানতে চাইছিল না, এটা দেশবিরোধী আন্দোলন বলে ব্যাখ্যা করা হচ্ছিল দিনের পর দিন। পরে শেষ পর্যন্ত কিন্তু 1 বছর পরে, 1 বছরের মাথায় কিন্তু যখন উত্তরপ্রদেশের নির্বাচন সামনে এলো, তখন নরেন্দ্র মোদী বুঝতে পারলেন কৃষকদেরকে চটিয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। তখন তিনি কিন্তু কৃষির যে বিল, 3টে বিল ছিল, সেই 3টে বিলই তিনি উইথড্র করতে বাধ্য হলেন। মানে নরেন্দ্র মোদী এর আগেও কিন্তু জনচাপে, অর্থাৎ কৃষক আন্দোলনের চাপে কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে এসেছিলেন, আরও একবার সরে এসেছিলেন। সেটা 2017 সালের আগস্ট মাস। সেই 2017 সালের আগস্ট মাসে সুরেশ প্রভু, তিনি ছিলেন রেলের মন্ত্রী। রেলমন্ত্রী একের পর এক রেলের দুর্ঘটনা হচ্ছে, বিরোধীরা প্রচণ্ড পরিমাণে চাপ তৈরি করলো যে রেলমন্ত্রী কেন অ্যাকাউন্টেবল হবেন না, দায়বদ্ধ হবেন না। শেষ পর্যন্ত 2017 সালের আগস্ট মাসে সুরেশ প্রভু পদত্যাগ করতে বাধ্য হন। যদিও নরেন্দ্র মোদী টেকনিক্যালি সেই পদত্যাগটা গ্রহণ না করে
অল্প কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভা রিশাফেল করেন, মানে মন্ত্রিসভা পুনর্গঠন করেন। সেই পুনর্গঠনে সুরেশবাবুকে বাদ দিয়ে তিনি মন্ত্রিসভা তৈরি করেছিলেন। ফলে নরেন্দ্র মোদী শাসনকালে কিন্তু এটা তৃতীয়বার যেখানে নরেন্দ্র মোদী কিন্তু তার বলা যায় যে শুরুতে তিনি রেসপন্স করেননি, শেষ পর্যন্ত জনগণের চাপে তিনি বাধ্য হলেন শিক্ষামন্ত্রী কে পদত্যাগ করাতে, এবং এটা থার্ড টাইম তার মন্ত্রী 12 বছরের শাসনকালে আমরা দেখতে পেলাম। মানে এইটা নতুন নয়, অনেকেই বলার চেষ্টা করছেন এই প্রথম কোন নরেন্দ্র মোদী সরকার এই প্রথম পিছু হাঁটতে বাধ্য হলো। না 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 না, এ তো মানে কৃষি বিল যে প্রত্যাহার করেছিল এটা তো মানুষের সামনে আছে, মানে পাবলিক ডোমাইনে আছে। কিন্তু বলছে মন্ত্রিসভার রদবদল এই প্রথম করলেন, কারোর চাপে মন্ত্রীকে সরাতে হলো, ওই মন্ত্রিসভায় এই প্রথম। দেখো, এটাও আমি বলবো যে অর্ধসত্য হচ্ছে। তার কারণটা হলো যে সুরেশ প্রভু কিন্তু পদত্যাগ করেছিলেন একের পর এক রেল দুর্ঘটনার কনটেক্সটে, যদিও সেটা উনি একসেপ্ট করেননি, কিন্তু পদত্যাগ করতে হয়েছিল, সেটাও কিন্তু পাবলিক চাপেই তাকে পদত্যাগ করতে হয়েছিল। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন, আমরা প্রত্যেকেই জানি। তাহলে তো আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবে এই সিজেপির ভবিষ্যতে কি হবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ সোমবার যাবেন? কারণ এরা চেয়েছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেখানে তো রিজাইন হয়ে গেল। আমি মমতারটা পরে আসি। আমি দেখো, মানে ককরোচ জনতা পার্টি কোনো মানে পাবলিক একটা বামে ধরে ধমকানি চমকানি দিয়ে হবে না। মমতা ধমকানি চমকানি দিয়ে এই দিয়ে ওদের উনি বসে পড়েছে, শেষ হয়ে গেল, দলটাই শেষ হয়ে গেল মমতা। অতএব শুভেন্দু যদি ওই পদ নেয়, হ্যাঁ, অতি শিগগিরই শুভেন্দু কিন্তু সেই ঠিক ওই দুর্দশা, মমতার দুর্দশাটি হবে, কি বুঝলেন? অতএব বামে দোকানে বসানো যাবে না, কংগ্রেসকে বসানো যাবে না, আইএসএফকে বসানো যাবে না। হ্যাঁ, এরা আন্দোলন চালাচ্ছে, চলবে এদের। অতএব যত যাই বলো, আইন আদালত কোর্ট কাছারি আছে, অতএব তারা মানে সব জানে। অতএব এসব ধমকানি চমকানি দিয়ে হবে না। বাংলার মানুষ ধরে ফেলেছে, ওনার একটাই কাজ আছে, হ্যাঁ, ধর্ম ছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, শুভেন্দু মহাশয়, আপনি ধর্ম নিয়ে থাকেন, আপনি উন্নয়ন নিয়ে থাকবেন না। হ্যাঁ, মসজিদের মুসলমানদের মসজিদ, শিক্ষার প্রতিষ্ঠান কোথায় কী আছে না আছে, এই কাজটা আপনি করুন, তাহলে আপনি হিন্দু ভাইদের সব ভোট পেয়ে যাবেন, আপনার পরে দাঁড়িয়ে যাবে। কথা খুব সুন্দর বলতে শিখেছেন উনি দেশের তো মুখ্যমন্ত্রী, ওনার মুখে তো এই ভাষাটাই কি বুঝলেন মানে। যখন তৃণমূল ছিল, বিজেপিতে ঢুকে রাস্তা ছেড়ে আন্দোলন করেছিলেন নাই, রাস্তা বাদ দিয়ে আন্দোলন করেছিলেন নাই, শহরঘাট বাদ দিয়ে আন্দোলন করেছিলেন নাই। হ্যাঁ, এখন বলতে খুব মজা লাগে নাই? আন্দোলনটা কোথায় হয়? মাঠে ময়দানে হয় না গাছপালা হয় না সাগরে হয়? হ্যাঁ, আন্দোলন কোথায় হয় জানা নেই কি? আপনি যেভাবে আন্দোলন করেছেন, যেভাবে অত্যাচার করেছেন, যেভাবে জুলুম তৃণমূলদের করেছেন, সেইভাবে তৃণমূলের মানুষ, কংগ্রেসের মানুষ, হ্যাঁ, আপনার বামপন্থীর মানুষ, তারাও সেইভাবে রাস্তাতে বাজারে ঘাটে সব জায়গায় আন্দোলন চালাবে, তাদের অধিকার আছে, সংবিধান আছে। আপনি সংবিধান বহির্ভূত কাজ করতে পারবেন না, বলতে পারবেন না। সংবিধান কাউকে ছাড়ে না, সংবিধান আন্দোলন করার অধিকার দিয়েছে। এটাই বলতে চাইছি আমি শুভেন্দু সাহেবকে। তৃণমূলের ফাইল খোলা হবে, শুভেন্দু সাহেব বলছেন, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আমি ওনাকে শুভেচ্ছা, খুব খুশি, নিশ্চয়ই আপনি করবেন, এতে বাংলার মানুষ আপনাকে ভালোবাসবে, খুশি হবে। কিন্তু একটা কথা মনে করবেন, ভুলে যাবেন না, আপনি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, কথা যেন ঠিক থাকে।